এখন আমি কথা বলবো। সিঙ্গার অভিজিৎ একটা কথা বলেছে, মানে জ্ঞানগর্ভ কথাটা, কিন্তু কথাটা অর্ধেক বলেছে, অনেকটা ভুল কথা বলেছে এবং মিসগাইডিং কথা বলেছে। এবং কথাটাতে তিনি যুক্তি দিয়েছেন, এবং বাঙালিরা ভারতের ব্যাপারে ভুল যুক্তি দিয়ে থাকেন, যদিও তিনি পুরোপুরি বাঙালি বলা যায় না। তিনি তার অভিজিৎ ভট্টাচার্য, এনার নাম ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য। ইনি প্রচুর গান গেয়েছেন, শাহরুখ খানের অনেক গান গেয়েছেন বিখ্যাত, অক্ষয় কুমারের গান গেয়েছেন, আমির খানের গান গেয়েছেন, সালমান খানের গান গেয়েছেন, কিশোর কুমার এবং রফির তুলনা করে তিনি বক্তব্য দিয়েছেন, রফিকে অনেক বড় বলেছেন। রিসেন্টলি এটা নিয়ে ভারত অনেক ট্রলও হয়েছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি অভিজিৎ ভট্টাচার্য কী কথা বললেন, যেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। তিনি বলেছেন, অভিজিৎ ভট্টাচার্য সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য অনেক বলেন ঠোঁট কাটা, সব কথাই বলে ফেলেন, কিন্তু ভুল কথা বললে সেটা ছেড়ে দেওয়া যায় না। তিনি বলেছেন যে পাকিস্তানের জন্মদাতা মহাত্মা গান্ধী। তো তিনি বলছেন যে পাকিস্তানের জন্ম দেওয়ার জন্য পাকিস্তানিদের মহাত্মা গান্ধীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। মহাত্মা গান্ধী পাকিস্তানের মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য তিনি অনশন করছিলেন, এবং সেই সময় তাকে গুলি করে হত্যা করে নাথুরাম গাডসে। কাজেই পাকিস্তানি মুসলমান, ভারতীয় মুসলমান, বাংলাদেশের মুসলমান সবাই কিন্তু মহাত্মা গান্ধীর প্রতি কৃতজ্ঞ। এবং তিনি যে কথাটা বললেন যে পাকিস্তানের জন্মদাতা মহাত্মা গান্ধী, কথাটা কি ঠিক? এত বড় একটা কথা বলতেছেন তিনি। আমরা জানি যে জিন্না হলো মহাত্মা গান্ধী, জিন্না হলো পাকিস্তানের জন্মদাতা, আর মহাত্মা গান্ধী হলো গিয়া ভারতের জন্মদাতা। তো এই যে বিজেপির বয়ান, একটা টোটাল একটা মূর্খের মতো কথা বললেন। একদিক দিয়ে তিনি জন্মদাতা, ঠিক আছে, কিন্তু এই কথাটা অর্ধেক বলেছেন। তাহলে তো বলতে হয় যে ভারতের যে জন্মদাতা, ভারতের জাতির পিতা, মানে তিনি অভিজিৎ ভট্টাচার্য বলতেছেন যে মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা, মানে হিন্দুরাও কত জ্ঞানী গুণী, পাকিস্তানের জন্ম দিয়ে ফেলেছেন মহাত্মা গান্ধী। ব্যাপারটা সেরকম নয়। কিন্তু কথাটা যদি একটু ঘুরাই দিই, যে আসল কথা হইলো যে ভারতের জাতির পিতা হলো আল্লামা ইকবাল। তো এটা আবার কেমন কথা? ইনি বলতেছেন যে ইন্ডিয়ান জাতি তো আগাগোড়াই ছিল, পাকিস্তান রাষ্ট্রটা হঠাৎ করে হয়েছে। কাজেই এই মহাত্মা গান্ধীকে যদি জাতির পিতা বলতে হয়, সেটা পাকিস্তানের জাতির পিতা। এই কথাটা সম্পূর্ণ ভুল যে ভারতটা আগাগোড়া ছিল। কারণ এই যে গোটা পৃথিবীতে যে জাতীয়তাবাদ জিনিসটাই বর্তমান অর্থে নতুন, কিন্তু আগেকার যে জাতি ছিল সেই জাতির মধ্যে অনেক জাতি এসে মিলেছে। যেমন এই বাংলাদেশের কথাই ধরি বা বাংলার কথাই ধরি, এখানে হিন্দুরা শাসন করেছে দীর্ঘদিন, বৌদ্ধরা শাসন করেছে দীর্ঘদিন, মুসলমানরা শাসন করেছে দীর্ঘদিন, এবং সবচেয়ে কম শাসন করেছে ব্রিটিশরা। কিন্তু বাংলায় সবচেয়ে বেশি প্রভাব ব্রিটিশের, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু উত্তর ভারতে এই ঘটনা না। উত্তর ভারতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ইরানি দর্শনের এবং উর্দু এবং ফার্সির প্রভাব। বিশেষ করে ভারতের সবচেয়ে জনপ্রিয় কিন্তু কবি হল মির্জা গালিব। তাহলে এই মহাত্মা গান্ধীর জন্মদাতা কে? মহাত্মা গান্ধী যদি পাকিস্তানের জন্মদাতা ধরি, ফাদার অফ দ্য নেশন ধরি, কিন্তু মহাত্মা গান্ধীর জন্মদাতা হলো গিয়া ইকবাল, আল্লামা ইকবাল। তিনি জার্মান দর্শন নিয়ে আসলেন এবং সেই জার্মান দর্শনকে অ্যাপ্লাই করলেন কে? মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী এই ইকবালের ফলে কিন্তু একজন মহাত্মা গান্ধীর মতো একজন বৈশ্যর গোটা ভারতের নেতৃত্ব হওয়া সম্ভব হয়েছে। তাহলে এই বিষয়টাই কিন্তু অভিজিৎ ভট্টাচার্য নামে এই ব্রাহ্মণ কিন্তু গোটা কথার অর্ধেক বলেছে, এবং বাকি জিনিসটাই সে বলেন। এই মহাত্মা গান্ধীকে ফকিরি বেশটা কে শিখালো? ফকিরি বেশটা শিখালো হলো গিয়া এই ইকবাল, আল্লামা ইকবাল। তাইলে এই যে মহাত্মা গান্ধী আসলে ভারতেরও জাতির পিতা না, পাকিস্তানেরও জাতির পিতা না। এই আল্লামা ইকবালই হলো গিয়া পাকিস্তানেরও জাতির পিতা, ভারতেরও জাতির পিতা। এইটা যদি বলে জ্ঞান গর্ব হয়, ঠিক আছে? তাহলে এবং এই কথাটা তিনি যেহেতু রফির শ্রেষ্ঠত্ব কিশোর কুমারের উপর স্বীকার করেছেন, তাহলে তার আরেকটু আগে স্বীকার করা উচিত যে আল্লামা ইকবালের শ্রেষ্ঠত্ব রবীন্দ্রনাথের উপরে। এইটা যদি স্বীকার করতে পারেন, এইটা নিয়ে যদি ডিবেট আলোচনা করতে, তাহলে বুঝতে বাপকা বেটা, এবং তাইলে তার ট্রলও হবে না জ্ঞান। এবং এইটা তিনি করতেও পারবেন না, কারণ আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথের তুলনা করতে গেলে তাকে জার্মান দর্শন পড়াশোনা করা লাগবে। কয়টা গান গেয়েই তিনি আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথের তুলনা করতে পারবেন না, কারণ আল্লামা ইকবাল এবং রবীন্দ্রনাথ দুজনেই জার্মান দর্শনে উস্তাদ লোক ছিলেন। এবং রবীন্দ্রনাথ সর্বতভাবে চেয়েছেন যে মিসরিপ্রেজেন্টেশন করা, জার্মান দর্শনে বদনাম করা, যেটা বাঙালি আজও জার্মান দর্শন
বাঙালি পড়ে না, কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারতে সবাই জার্মান দর্শন পড়ে, সবাই গেটে পড়ে, সবাই এই হেগেল পড়ে, সবাই শোপেনহাওয়ার পড়ে, সবাই নিশ্চয় পড়ে উত্তর ভারত দক্ষিণ ভারতে, কারণ আল্লাহ আমি বলেইছিলেন যে যাও নিশ্চয় পড়ো, সেই আজর আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি। ফলে উত্তর ভারত দক্ষিণ ভারতের মধ্যে প্রচণ্ডভাবেই সায়েন্স নোবেল আসতেছে, একটা একটার সাথে পাল্লা দিতেছে, কিন্তু ঢাকা কলকাতা আজ পর্যন্ত কোনো সায়েন্স নোবেল পায়নি। তাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ভারতের, এবং তিনি যে মহাত্মা গান্ধী থেকে শুরু করে, শুধু মহাত্মা গান্ধী একা তো পাকিস্তান মেনে নেননি, যেমন তিনি আরেকটু বলতে পারতেন যে বল্লভভাই প্যাটেল পাকিস্তানের জন্মদাতা, কারণ পাকিস্তানকে সবার আগে অ্যাকসেপ্ট করেছেন বল্লভভাই প্যাটেল, কিন্তু সেটা তো বললেন, তাহলে তো বিজেপি তার বিরুদ্ধে খেপে যাবে। তাহলে সত্যিকার জ্ঞানের কথা তিনি বলতেও পারেন না, কারণ তার তো জার্মান দর্শন পড়া নাই। তাহলে জার্মান দর্শন যারা পড়েছেন, যারা ভারতের সবচেয়ে নামকরা মুভিগুলো বানাচ্ছেন, বিশেষ করে জাঞ্জির, দিওয়ার, তারপরে এই মুন্না ভাই এমবিবিএস, রাগেরাও মুন্না ভাই, 3 ইডিয়টস, এরা যদি কথা বলে তাহলে আমরা জ্ঞানগর্ভ কথা পাই। তাহলে এই অভিজিৎ ভট্টাচার্য যে কথাটা বলতেছেন যে মহাত্মা গান্ধী পাকিস্তানের জন্মদাতা, এই কথাটা সম্পূর্ণ ভুল। ভারতের জন্মদাতা হলো গিয়া এই আল্লামা ইকবাল, পাকিস্তানের জন্মদাতা। আমি কীভাবে বলতেছি, কারণ তাহলে তো আমাকে ওই কথাটা খণ্ডন করতে হবে যে এই জিন্না কিন্তু বারবারই যেটার সাথে কথা বলতে আসতো প্রথমেই তিনি আর্টিকেলগুলো ধরাই দিতেন। জন ব্রাইট নামে একজন, তিনি ভালো করেই দেখিয়েছিলেন যে ভারতবর্ষ কখনোই একটা জাতি খুব অল্প সময়ের জন্য গোটা ভারত ইউনাইটেড একজন সম্রাটের অধীনে আসছে, কিন্তু দেখা যায় যে উত্তরের লোক ভারতের সাদা, কাশ্মীরের লোক মানে ব্রিটিশদের মতোই সাদা, আবার দেখা যায় যে দক্ষিণ ভারতের অনেক লোক আছে যারা নিগ্রোদের মতোই কালো, দক্ষিণ ভারতের বেশিরভাগ লোকই কালো, তারপরে ওদের ভাষাটাও আলাদা, এরা হলো আর্য প্রধান, ওরা দ্রাবিড় প্রধান, দক্ষিণ ভারত দ্রাবিড় প্রধান, উত্তর ভারত আর্য প্রধান। তারপরে এই জন ব্রাইট যে দেখাচ্ছেন যে গোটা ভারত কখনোই একটা জাতি ছিল না। তাহলে এই যে গোটা ভারত না বলে একটা জাতি সবসময় ছিল, এই যে অভিজাত যোশী যে কথা, অভিজাত যোশী না, অভিজিৎ ভট্টাচার্য সিঙ্গার, তিনি যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে এই গোটা ভারতকে ইউনাইটেড কে করলেন? এটা আল্লামা ইকবালের কাজ। যেমন 3 জন নেতা ছিলেন, সর্বভারতীয় নেতা ছিলেন না। এই মহাত্মা গান্ধীর আগেই আমরা যদি একটু বাস্তব পরিপ্রেক্ষিতটা বিচার করি, সেটা হলো গিয়া মহাত্মা গান্ধীর আগে বাংলায় প্রমিনেন্ট ছিলেন কে, তিনি হলেন গিয়া বিপিন চন্দ্র পাল। মারাঠায় সবচেয়ে প্রমিনেন্ট কে ছিলেন মারাঠা বা মহারাষ্ট্রে, সেটা হলো গিয়া বাল গঙ্গাধর তিলক। আর পাঞ্জাবে সবচেয়ে প্রমিনেন্ট কে ছিলেন, তিনি হলেন লালা লাজপত রায়। 3 জনই ব্রাহ্মণ, কিন্তু গোটা সর্বভারতীয় নেতাকে তো পরে আসলেন মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধীকে সর্বভারতীয় নেতা করার পিছনে ইকবালের অবদান সবচেয়ে বেশি। তাহলে এই ভারতকে ইউনাইটেড করলেন কে? সেটা ইকবাল তার দর্শন দিয়া। তিনি হিন্দুদের প্রশংসায় কবিতা লিখতেছেন, মুসলমানদের প্রশংসায় কবিতা লিখতেছেন, রামের প্রশংসায় কবিতা লিখতেছেন, শিবের প্রশংসায় কবিতা লিখতেছেন, আর আল্লাহ রসুলের প্রশংসায় শয়ে কবিতা লিখতেছেন আল্লামা ইকবাল। এবং এই কাজে তার হাতিয়ার ছিল জার্মান দর্শন। কাজেই তার এই যারা ব্রিটিশ দর্শন প্রচার করছিলেন ওই সময়, বিশেষ করে রবীন্দ্রনাথ, শরৎ, প্রমোদ চৌধুরী, 3 জনই কিন্তু ইকবালের ভুল ধরতে পারেনি। কারণ ইকবালের ভুল ছিল না, ভুলগুলো ছিল, মিথ্যাচারগুলো ছিল রবীন্দ্রনাথ, শরৎ এবং প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি আমি। তাহলে এই যে 3 জনই কিন্তু জার্মান দর্শন পড়েছেন, এবং তাদের জীবনী আপনারা পড়ে দেখেন, তাহলেই আপনারা জেনে যাবেন যে তারা কী পরিমাণ জার্মান দর্শন পড়েছিলেন। কিন্তু সেই জার্মান দর্শন বাংলায় আনেননি তারা 3 জন শ্রেণী স্বার্থে, কারণ বাংলার জার্মান দর্শন আসলে বাংলায় মুসলমান, মেজরিটি মুসলমান জেগে উঠবে, এবং তাদের শূদ্রের সাথে সাথে হিন্দুদের মধ্যে শূদ্ররা জেগে উঠবে। কারণ জার্মান দর্শন হলো উদ্দীপনার দর্শন। জার্মানি কিন্তু ইউরোপের রেনেসার শেষে আসছে, কিন্তু গোটা শ্রেষ্ঠ রেনেসা হয়ে গেছে। ইউরোপের ইংল্যান্ড দখল করে নিতে যাচ্ছে, ফ্রান্স দখল করে নিতে যাচ্ছে, এবং এর দর্শনকে দখল করার আগে জার্মান দর্শন ইংল্যান্ড দখল করে ফেলেছে, জার্মান দর্শন ফ্রেঞ্চ দখল করে ফেলেছে। তো এই জিনিসগুলো বাঙালি মুসলমান আগে পড়াশোনা করতো না, এখন কিন্তু বাঙালি মুসলমান এগুলো নিয়ে পড়াশোনা করছে। কাজেই ইকবাল এই জিনিসটা আমাদের এই যে এই মহাত্মা গান্ধী যে ফকিরের বেশ ধরেছিলেন, যাকে বলতেন হাফনাকেট ফকির, কে বলতেন চার্চিল, তো হাফনাকেট যোগী কিন্তু বলতেন না। তখন তিনি উত্তর করেছিলেন মহাত্মা গান্ধী যে আমি তো ফকির না, ফকির হওয়ার চেষ্টা করছি। তো এই ফকিরি কনসেপ্টটাকে গোটা ভারতব্যাপী করেছিল কে? সেটা হলো গিয়া এই আল্লামা ইকবাল। তাহলে আল্লামা ইকবালের কাছেই ফকিরি শিখেছিলেন
মহাত্মা গান্ধী এবং আল্লামা ইকবালের শেষ কবিতারও কিন্তু ফকিরের কে নিয়া, যে দিন ফিরলে এই ফকিরে নিজেকে বলছে ফকির একজন। আল্লামা ইকবাল বলছেন দিন ফিরলে এই ফকিরে নতুন কোনো তত্ত্বজ্ঞানী আসবে কি আর আসবে না। তাহলে আল্লামা ইকবাল তত্ত্বজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ করতেছেন এবং তিনি বলতেছেন মনের মধ্যে একজন ফকিরকে রাখো। তো এই জিনিসটাকে অনুসরণ করেই কিন্তু ভারতে ফকিরা নামে মুভি হয়েছিল। তাই এখানে নায়ক ছিল শশী কাপুর। তো কাজেই সত্যজিৎ রায়, তার একটা ফটিকচন্দ্র পাল আছে, এখানে কিন্তু ফকিরের একটা প্রশংসা আছে। আপনারা সত্যজিৎ রায়ের ওই বইটা পড়ে দেখতে পারেন, ফটিকচন্দ্র পাল। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই অভিজাত যোশী যাতে অর্ধেক কথা না বলেন, পুরো কথাটা বলেন, তাহলে কী হবে ভারত পাকিস্তানের মধ্যে। যদি আমরা মেনেও নিই যে ভারতের পাকিস্তানের জাতির পিতা মহাত্মা গান্ধী, তাহলে তাকে মেনে নেওয়া উচিত, তাদের হিন্দু ইন্ডিয়ানদেরও মেনে নেওয়া উচিত যে ভারতের জাতির পিতা আবার আল্লামা ইকবাল। তাহলে কী হবে, কারণ আল্লামা ইকবালের দর্শন আর মহাত্মাগান্ধীর দর্শন তো আলাদা না, অনেকখানি মিলে যায়। এবং এই ফকিরিতে কনসেপ্ট থেকে শুরু করে এই যে মানব সভ্যতার জন্য, মুসলমানদের জন্য, ভারতের জন্য জান দিয়ে গেলেন কে? আল্লামা ইকবাল, কি মহাত্মা গান্ধী বুলেট নিলেন। তিনি অনশন করছিলেন যে মুসলমানদেরকে যাতে না আক্রমণ করা হয়, পাকিস্তানকে যেন না আক্রমণ করা হয়, পাকিস্তানকে যেন তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়। তখন রাথুরাম গডসে নামে একজন ব্রাহ্মণ তাকে হত্যা করলো। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে মহাত্মা গান্ধীর শ্রেষ্ঠত্বকে আমাদের বুঝতে হবে এবং আল্লামা ইকবালের শ্রেষ্ঠত্ব বুঝতে হবে। আল্লামা ইকবাল ভারতের রুহু, পাকিস্তানের রুহু, এবং মহাত্মা গান্ধী ভারতের রুহু, পাকিস্তানের রুহু। তখন কি ভারত পাকিস্তান দুইটা পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, অনেক আবিষ্কার করতে পারবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।